হ্যালো 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 সকলকে ওয়েলকাম জানাই আমাদের এই চ্যানেল লিফি সিজনে। আজকে আছি মোসা মিশেলে। এটাকে মধ্যযুগীয় ডিজনিল্যান্ড বলা যেতে পারে, কি বলেন? তো বৃষ্টির দিনে আমি আর আমার হাজব্যান্ড গুটি গুটি পায়ে চলে এসেছি রেন থেকে বাসে চড়ে। সেটা আগের পর্বে আপনাদের দেখিয়েছি, আর এই পর্বে শেয়ার করব মোসা মিশেলের মধ্যে কি কি দেখলাম, কি কিনলাম, কি খেলাম, যতটুকু পারি। আর সেটাও হয়তো দুটো পর্বে ভাগ করে দিতে হবে, কারণ প্রচুর ভিডিও তুলে ফেলেছি এই মধ্যযুগীয় আর্কিটেকচার দেখতে দেখতে। একটা ডিশের ট্র্যাডিশনাল মিলের দাম 55 ইউরো পার হেড, মানে 5000 টাকা। আর এই অঞ্চলের বিখ্যাত ডিশ হলো সল্টেড ল্যাম্ব। দেখা যাক যদি খেতে পারি। তো এখন দুপুর যেহেতু হচ্ছে, রেস্টুরেন্টের সামনে ভিড় হচ্ছে, বাবা লাইন পড়ে গেছে রেস্টুরেন্টের সামনে। যারা জানেন না তাদেরকে বলে দিই, ফ্রান্সের মধ্যে নরম্যান্ডি প্রদেশে অবস্থিত সবথেকে বেশি ট্যুরিস্ট ভিজিটের জায়গা হলো এই মোসা মিশেল। আমরা এসেছি 16ই আগস্ট। 15ই আগস্ট এখানে ছুটি থাকে, ক্যাথলিক ডে বলে, আর সেই কারণে আজকের দিনও প্রচুর ভিড় হয়েছে। এখানে না দেখ, একটা দরজা ছিল, এটা টেনে নিয়ে বন্ধ করে দিল দরজাটা। কফি খেয়ে আমরা ঢুকছি গেটের ভিতর। কেমন লাগছে গো? কেমন লাগছে? হ্যাঁ, এখানটায় বৃষ্টি হলে বসে। বাবা ছাদটা কিরাম রে? লোহার করি বর্গা নাকি কাঠের? কাঠের লোহা না, কাঠের। হ্যাঁ বাবা, এটা কারুর গায়ে পড়লে তারা গেট আছে, গেটটা তুললে ওটা নামবে, আর এইটা তুলে নেবে। হ্যাঁ 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 হ্যাঁ, লোহার চেন দিয়ে টেনে তুলে। এটা হলো আসল গেট, আমরা যেখানে ঢুকছি গেটের মধ্যে। চলো তো এইবার এখানে শহরের ভিতর এবার ঢোকা যাক। কোনটা? ও বাবা, এটা গেট। ওটা বন্ধ হয়ে যাবে। এটা ছোট একটা জানলা, আবার গেট, দরজার উপরে জানলা। বাবা লোহার গেটের স্ট্রাকচার কি মোটা রে। হ্যাঁ, আর উপরে এই কাঠটাও বোধহয় নামে নাকি? ও মাল্টিপল লেয়ার। এটা হ্যাঁ, এটা পরিবর্গা নাকি ওইসব নয়, এটা গেট মনে হচ্ছে। হ্যাঁ, ওটাও নেমে যাবে। হ্যাঁ, পাটাতন উঠে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। এটা হ্যাঁ, বাপরে বাপ, মানে এদের আসলে ক্যাথলিক চার্চ তো প্রোটেকশন হাই। এর ভিতরে এখন দোকান বিজনেস সব চলছে, টুরিস্ট স্পট পুরো। চলো একদিন কাটানোর মতো। হ্যাঁ, ভিতরে আবার হোটেলও পাওয়া যায়, জানিস তো, নাইট কাটাতে পারবি। ও তোকে না ওকে করছে, ও যে ওখানে আছে জানাই ছিল না বল। তো এই দেখ, এখানে সুভেনিয়ার সব দেখা যাক কিরম দাম নেয়। বিরাট দাম নেবে এইসব নাইটদের। ভাইকিং না নাইট এদের, দেখ সেই ফ্রেঞ্চ নাইটদের জায়গা। 4.5 ইউরো করে নাইট গুলো। 7.5-8 ইউরো কি বলছিস? না, নিচে ছোটটা 4.5 ইউরো, 400 টাকা। নাইটটাই ভালো লাগছে, নাইটটা ভালো লাগছে না? ছোট নাইট দুটো আরো দেখি একটা কিনবো। আর এইগুলো 5 ইউরো করে, 500 টাকা ছোটটা। হ্যাঁ, ছোটটা নয়, এইটা গ্লাসগুলো মনে হয়, উল্টো গ্লাসগুলোর দাম। না, ওটা ভালো লাগছে, নাইটটা ভালো লাগছে। এই নাইটটা সত্যিই ভালো। আর একটা বড় নাইট আছে, সেটা 700 টাকা। আমাদের দুজনের চোখের সামনে দাঁড়িয়ে আছে এই মধ্যযুগীয় ইউরোপীয় শহর, যেটা একটা ছোট্ট দ্বীপের মধ্যে অবস্থিত। প্রথমে এখানে চার্চ তৈরি হয়েছিল শুনলাম, আর তারপরে তাকে কেন্দ্র করে সেখানকার দর্শনার্থীদের আশ্রয় দেওয়ার জন্য গড়ে উঠেছিল ঘরগুলো। আর আজকে সেটা পুরোপুরি ট্যুরিস্ট স্পট। মাঝখানে বেশ কিছুটা বছর এই দ্বীপকে ইউজ করা হতো বন্দীদের রাখার জন্য। এখন ভালো লাগছে, বৃষ্টিটা কমেছে তো একটু। বাবা, এই দোকানে আবার বন্দুক পাওয়া যাচ্ছে। এগুলো কেনার? বাবা, সেবার তোর তলোয়ার, সেবার 72 ইউরোর এই বন্দুক, 7,000 টাকা, ওই 6,000 সামথিং, 6,700 এই বন্দুক। এগুলো 77 ইউরো, ওই সব 7,000 টাকার কাছাকাছি দামে। বিশাল লম্বা, এই দেখো আমার হাতটা কত ছোট, বেশ বড়। কি ডিজাইন! 132 ইউরোর বন্দুকটা দেখো। ও অপূর্ব কারুকার্য। এই দেখ, নাইট লাগানো, নাইটের হেলমেট লাগানো বন্দুক। কত ইউরো নিচ্ছে এটা? 72। তলোয়ার দেখি, তলোয়ারের দাম কত? 175 ইউরো।
মানে কত দাম হলো? 12, 13, 15,000 টাকা নাকি? 15,000 টাকার এই নিচের তলোয়ারটা, এটার দাম হলো 15,000 টাকার। এই ডিজাইন করা তলোয়ারটার দাম কত? এই ডিজাইন করাটা, এটার দাম কত রে? এই ডিজাইন করা, উরি বাবা, হ্যাঁ এগুলো সাজিয়ে রাখা আগে। ওটা কত ইউরো রে? 188 ইউরো, 16,000 17,000 টাকা মনে হচ্ছে হবে। তুই অরিজিনাল কি আর ঘরে রাখবি? এগুলো সাজিয়ে রাখবে, বুঝলি, ঘরে সাজিয়ে রাখার জিনিস। এই যে তো এই জন্য এখানে সব কাটাকুটি হতো, মানুষ খুন হতো। নাইটদের জায়গা। 13 ইউরোর এই নাইটটা 1000 টাকাই দেখ। এটা 13 ইউরোর না ইয়েটা, হ্যাঁ ক্রস লাগানো, 1000 টাকা দাম। ভালো কিন্তু খুব সুন্দর। না এত কি নেবে? ওই ছোট নাইট নেবে। ভালোই হোটেল, ভালোই দোকানটা, হরেক রকম পাওয়া যাচ্ছে। এই দেখো এত সুন্দর লাগে। আর আমরা এখন বৃষ্টি বাদলার দিনে এসে কালো কালো দেখছি, কত সুন্দর লাগে। পাওয়া যাচ্ছে কেক, কুকিজ। এটা কি রে? এই দেখ ছোট ছোট তো ছুরির মতো, হ্যাঁ ছুরি। দাম কত? 2,000 টাকা, 3,000 টাকা এরকম দাম। এগুলো 40,000 টাকা। ঘরের সবজি কাটি, এইটার দাম 70 ইউরো। ওইটার নাম 6,000 টাকা, 6,500 টাকা দাম। দাম হবে না, এই দ্বীপে এসে পাচ্ছ। হ্যাঁ দ্বীপে এসে পাচ্ছ, দাম তো হবে। সেই সমুদ্রে সেই আগেকার দিনে সেই ভাসিয়ে দিত না কিছু একটা, যদি মেসেজ লিখে যদি কেউ কোথাও গিয়ে পায়। দাম অত ওই একই দাম, ওই নাইটটারই দাম 4,400 টাকা, 400 টাকা। যা দেখতে পাচ্ছি বুঝলেন, যাই দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা ঘরের জন্য নিয়ে যাই, ওটা ঘরের জন্য নিয়ে যাই। ঘর সাজানোর জন্য একেবারে আদর্শ জায়গা। দাম মানে তখন মনে হচ্ছিল অনেক বেশি, পরে ঘরে এসে ভাবছি যে হ্যাঁ দেখুন একটা দ্বীপের মধ্যে পাওয়া যাচ্ছে, এত ট্যুরিস্ট আসছে বিভিন্ন বিদেশ থেকে, তো মানুষ তো এইটুকু দাম নেবেই। তবে 300, 400, 500 টাকা ইন্ডিয়ান টাকার রেসপেক্টে বলছি, তাই থেকে কিন্তু জিনিস পাওয়া শুরু হয়ে যাবে। আর সেই থেকে 30-40 হাজার টাকা অবধি জিনিস আছে। এই দেখুন এই সি হর্সটা দেখুন কত কিউট, আর এটা 9 ইউরো লেখা, মানে ওই 800 টাকা ধরে রাখতে পারেন। তো ছোট একটা হাতের মধ্যে এসে যাচ্ছে, আমার আঙুলের সাইজের রেসপেক্টে তো বুঝেই যাচ্ছেন কতটা বড়, কিন্তু সাজানোর জন্য বেশ ভালো। আমার তো এই কচ্ছপের শোপিসটা বিশাল পছন্দ হলো। দেখুন কিরম পিছনে শেল বানিয়েছে, সামনে দুটো কচ্ছপ। আর এটা ওই দেখুন 550 টাকা মতো, ভারতীয় মুদ্রার রেসপেক্টে আমি কিন্তু সবই বলছি। তো আমরা অনেকগুলোই সুভেনিয়ার দোকান ঘুরেছি। পেন্টিংগুলো বেশ সুন্দর। এগুলো কি টেবিল ম্যাট খাওয়ার জন্য। জামা কাপড়ও পাওয়া যাচ্ছে। 3,000 টাকার এই টুপি, 3,500 টাকার এই টুপিটা কি বা আছে এই টুপিতে বলো? টুপিটা অসাধারণ, হ্যাঁ মেটেরিয়ালটা কি সুন্দর। কত দাম কে জানে, কোথায় দাম? এই যে এই তো 2,000 টাকা। বাহ খুব সুন্দর টুপিটা, মেটেরিয়ালটা তবে ফসফসে ফেটে যেতে পারে। আর এই যে বেতের টাইপের টুপি আছে, জুট না বেতের কি জানি। ওহ এই নাইটটা তো অসাধারণ। এরকম একটা ঘরে লাগাতে গেলে সেরকম বাজখাই ঘরও হতে হবে। 390 ইউরো নাকি 380 ইউরো, 3,500 টাকা না 3.5 কি বলছি, 380 মানে তো 35,000 টাকা দাম, 35,000 টাকার কাছে। এর দাম কত? এ আবার না, এর আবার সাইডে পাখনা লাগানো। এর দাম 125 ইউরো, মানে 10,000 টাকা, 11,000 টাকা। এরা ওইটা সত্যি ডিটেলিংটা অসাধারণ, ওই জন্যই অত দাম নিচ্ছে। ওয়াও অপূর্ব। দাম কম, 12 ইউরো। 12 ইউরো, 1,000 টাকা দামে এত বড়। আবার টেম্পারেচার দেখাচ্ছে, দেখ খুব সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ এগুলো 400 টাকা, কিন্তু পারদ লাগানো নেই। পারদ লাগানোগুলো বেশ ভালো। কি কি সুভেনিয়ার পাওয়া যাচ্ছে একটু ডিটেইলি আপনাদেরকে দেখিয়ে রাখছি। যদি কেউ ঘুরতে আসেন তাহলে তো বেশিক্ষণের জন্য আসবেন, আর নরম্যান্ডি ঘোরার মাঝে যদি 1 দিন বা 8 দিনের জন্য আসেন তখন জেনে যাবেন যে কি জিনিস কিনবেন আগে থেকেই। এইগুলো ওই 600-700 টাকা করে দাম নিচ্ছিল। মাউন্ট টোম্বের উপরে 1060 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ অনুযায়ী একজন আর্চ এঞ্জেল মাইকেল, সেন্ট মাইকেল বা যেটাকে ফ্রেঞ্চ ভাষায় বলছে শাঁ মিশেল, তাকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছিল একটি গথিক ক্যাথিড্রাল চার্চ। আর আজকের ডেটে দেখুন একদম ট্যুরিস্ট অ্যাট্রাকশন।
আর তার সাথে আপনি এই টেডিও কিনতে পারেন। বাচ্চাদের বাচ্চাদের এগুলোর দাম কোথায়? এই যে 1500 টাকা দাম। হ্যালো, আমি একটা ছোট্ট হাতি প্যাক প্যাক হুতু হুতু। এই টেডি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যদি ঘর কাছে হতো তাহলে আমি 2-4টে কিনেও নিতাম, হয়তো বাড়ির লোকেদের দিতাম, নিজেও চটকাতাম। দেখুন কিরকম চোখগুলো, দেখলেই মনে হচ্ছে আমাকে কেন বলছে যেন মনে হচ্ছে। তবে ঘর মানে ইন্ডিয়ার কথা বলছি, এই দেশে কিনে লাভ নেই, কদিনই বা থাকবো। কি বড় বড় চোখ বানিয়েছে, সবগুলো ভোম্বলের মতো তাকিয়ে আছে। আচ্ছা, আপনাদের টেডি কি ভালো লাগে? আরে সেই তুলসীর মালা যেরকম পরে না, সেরকমই দেখতে লাগছিল এই মালাগুলোকে। দাম ওই 800-1000 টাকা, কখনো বা আরেকটু বেশি। ধর্মস্থান তো, তাই এই সমস্ত পাওয়া যাচ্ছে। বিভিন্ন অ্যাঞ্জেল টাইপের দেখছি, আর নাইট দেখছি চারিদিকে অনেক, আর যীশু খ্রিস্টের ছবি, মাতা মেরি, তার সাথে নানান ধরনের মালা, ক্রস এই আছে। এই দুটোকে দেখো কি কিউট, 300 টাকা দাম। এটাও ভালো, খুব কিউট, ছোট্ট, খুব ছোট্ট, মানে একটা বুড়ো আঙুলের থামের এইটুকুর মধ্যেই ঢুকে গেছে পেঁচাটা, এত ছোট। রেস্টুরেন্টের পাশে এসছি, তার মেনু বাইরে টানানো আছে। এইটা কি খাবার রে বাবা? রাম বাবা, একে কে খাবে? এর দাম কত? 11 ইউরো দাম, 1000 টাকা দাম রাম বাবার। একে কে খাবে রে বাবা? প্রচুর দোকান, প্রচুর দোকান, আর কোটি কোটি মানুষ। আমাদের খুব ভালো লাগছে, আমরা লোক তো ভালোবাসি, তো আমাদের বেশ ভালো লাগছে। কোথাও একটু একা একা ফিলিং হবে না, খুব ভালো লাগছে। এখানকার মানুষরা তো ভিড় পছন্দ করে না, কিন্তু আমাদের দুজনের দারুণ লাগছে। জুতোগুলো পুরো ধুলো। এই দোকানটায় দেখছি একটু বড় সাইজের নাইট 700 টাকায় পাওয়া যাচ্ছে। তারপরে দেখলাম এই ড্রাগনগুলোকে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগলো। আর তারপরে দেখলাম এই কঙ্কাল, নরমুন্ডি। এই জায়গাটার নাম কিন্তু নরম্যান্ডি, আর দেখতে পাওয়া যাচ্ছে নরমুন্ডি। এটা কি কোইন্সিডেন্স নাকি কোনো ঐতিহাসিক ব্যাপার আছে বলুন তো? এই দ্বীপটার মধ্যে পুরো শহর, এটা কম্প্যাক্ট বিল্ডিং, একটাই শহর, একটাই বিল্ডিং, একটাই শহর। পুরো দ্বীপটা একটাই শহর আর একটাই বিল্ডিং বলে মনে হচ্ছিল। তার কারণ দেখুন, দুদিকে যে রাস্তার ধারে বাড়ি দেখছেন, তার মাঝখানে যে রাস্তাটা সিমেন্ট দিয়ে পুরোপুরি রাস্তার সাথে কানেক্টেড, কোথাও ছাড়ছুট নেই। তাই দেখে যেন মনে হচ্ছিল একটাই ঘর বানানো হয়েছে। আমাদেরও তো হয়, তাই না? যে আগেকার দিনে ধরুন বাড়ি হতো 8চালা বাড়ি, কত বড় বাড়ি, তার মাঝখানে কিছুটা উঠানও থাকতো, উঠানের এপাশে ওপাশে নিজেদেরই তো ঘর থাকতো, কিন্তু আমরা সেটাকে একটাই বাড়ি বলতাম, কারণ একটা পাঁচিলের মধ্যে অবস্থা হচ্ছে। বাচ্চাটাকে এরমভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, ঘুমোচ্ছে বাচ্চাটা ওই গাড়ির মধ্যে। তো সেরকম ভাবলে এখানে কিন্তু বাড়িঘরগুলোর মধ্যে কোনো পাঁচিল নেই, একটা না চলেছে, আপনি যে কোনো ঘরে ঢুকে পড়তে পারবেন। কোনো ডিভিশন বলে কিছু ব্যাপারটাই যেহেতু নেই, তাই মনে হচ্ছিল একটাই যেন ঘর। আর অদ্ভুত একটা স্ট্রাকচার, প্রত্যেকটার সাথে কানেক্টেড কোথাও না কোথাও, ইনক্লুডিং ক্যাথিড্রাল চার্চ। কোথাও ফাঁকা জমি একটুও দেখতে পেলাম না। তবে পরবর্তীকালে যখন চার্চের ভিতর গেছিলাম, তখন নোটিস করলাম যে পাহাড়ের পিছন দিকটা কিন্তু ওখানে বিল্ডিং নেই, পুরোটাই জমি। কি পেলি? নাইটগুলো দেখছি। নাইটগুলো কিরম দেখতে? এগুলো একই দাম না? এখানেও আছে বাবা, এগুলো কি মোটা মোটা নাইট রে বাবা, পুরো পটলের মতো। এই কোথায়? ওই ওই পটলের মতো নাইটগুলো দেখেছিস? পুরো পটল। চ একটু হাঁটি। হ্যাঁ, পৌঁছাতে পারবো না। এই যে তোর দোকানদানি, এই শহর, হ্যাঁ একটাই দ্বীপ, এগুলো বলবি। মেন স্টোরিটা, পেজটা হচ্ছে দিস এ আইল্যান্ড, উইদিন দিস আইল্যান্ড দ্যার ইজ ওয়ান বিল্ডিং, উইদিন দিস বিল্ডিং দ্যার ইজ এ এন্টায়ার সিটি। হ্যাঁ, এই সমস্ত স্ট্রাকচারগুলোকে বেস করেই তো হলিউড মুভির সেট ডিজাইন করা হয়। আর আমরা যেহেতু হলিউড মুভি দেখে তারপরে এই স্ট্রাকচার নিজেদের চোখে দেখছি, তাই মনে হচ্ছে কোনো মুভি সেটের মধ্যেই ঢুকে আছি। দেখে বোঝা যাচ্ছে যে 800 শতকে একটি ভিক্ষু মঠ হিসেবে প্রতিষ্ঠিত এই জায়গা আজকের ডেটের এইরকম রমরমা বিজনেস কেন্দ্র। তার প্রায় 200 বছর পরে 1060 শতকে তৈরি হয় গথিক ক্যাথিড্রাল চার্চ। আর সেই চার্চের রক্ষাকর্তাদের এখন দেখুন কীরকম কার্টুনের মতো মানুষ বানিয়ে দিয়েছে। মরার খুলি কিন্তু চারদিকে পাওয়া যাচ্ছে, কামানো আছে, হাতিয়ার নানান ধরনের, সে তলোয়ার বলুন,
বন্দুক বলুন বা কামান, আর তার সাথে ড্রাগন তো আছেই আছে। এই জায়গাটা কিন্তু ইউনেস্কো ডিক্লেয়ার্ড হেরিটেজ স্পটও। একটা সমস্যা যেটা বুঝলেন, মানে কমার্শিয়াল জায়গা তো চার্চে পৌঁছানোর আগেই রাস্তায় যা প্রলোভন, হাজার হাজার জিনিস বিক্রি হচ্ছে আর খাবার দাবারের প্রচুর দোকান। তো পৌঁছানোর আগেই দেখবেন 100 ইউরো কোথা থেকে পকেট থেকে গলে বেরিয়ে গেছে। আমরা দুজনে যখন এসেছিলাম ভেবেছিলাম কিছুই কিনবো না, কি আর আছে, ফ্রান্সেই তো থাকি। কিন্তু যখন ফিরলাম দেখি আমাদেরও পকেট কাটা গেছে, মানে পকেট মারি হয়নি, জাস্ট লোভনীয় জিনিস দেখিয়ে টাকা নিয়ে নেওয়া হয়েছে। দুজনে বকবক করতে করতে খালি দোকানে ঢুকেছি আর ভেবেছি এটা কিনবো, না এটার থেকে এটা বোধহয় একটু দেখতে ভালো আর সস্তা হবে, সেটা কিনবো। তাই জিনিস অতটাও কিনিনি, কিন্তু যেটাই বেশি পয়সা খরচা হয়েছে সেটা হলো খাবারে। ভাই এখানে প্রচুর খাবার পাওয়া যায়, এইটুকু শহর বলে ভাববেন না খাবার দাবারের দোকান নেই। আর মনে রাখবেন যে জনস্রোতের মধ্যে পড়বেন যদি গ্রীষ্মকালে এসে এখানে পৌঁছন। তাই আমার মনে হয় শীতকালটাই ভালো হবে, যদি লোকজন আপনি পছন্দ না করেন তার জন্য। আমাদের জন্য অবশ্য ভালোই লাগছিল, কারণ আমরা একটু জনবসতি পছন্দও করি। আর দেখেছেনই তো আমার ফ্রান্সের গ্রাম, সেখানে লোকজন নেই বললেই চলে। তো সে কারণে আমরা খুব এনজয় করছিলাম। কিন্তু একটাই সমস্যা হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি এসে যাচ্ছিল। আবার এটাও ঠিক বৃষ্টি আছে বলে ছায়া ছায়া আছে, তাই ডিহাইড্রেটও হচ্ছি না, নাহলে গরমে বিরক্তি লাগতো। এই দেখুন সিগাল, চারিদিকে কিন্তু এনাদের উৎপাত প্রচুর। এগুলো কিন্তু আবার একটু চোর টাইপের হয়, মানুষের চুরি না করলেও ইনারা কিন্তু হাজির হয়ে যাচ্ছেন আর মাঝে মাঝে এর ওর খাবার তুলে নিয়ে উড়ে পালাচ্ছে। এত মিষ্টি দেখতে আপনি কিছু বলতেও পারবেন না, আর উড়ে চলে গেলে আপনার তো আর ডানা নেই যে ধরবেন, তখন কই উড়ন্ত নাইটদেরই ডাকতে হবে আপনাকে হেল্প করার জন্য। এবার আপনাদের একটা অদ্ভুত দোকান দেখাই, সকলের মধ্যে সেরা। ছবি তুলে সেটাকে সাজিয়ে রাখছে, চোখের ছবি তুলছে, চোখের মনির ছবি তুলছে। হ্যাঁ, এই যন্ত্রটাই ছবি তুলছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফ্রি শিপিং কস্ট অ্যাক্রস অল ইউরোপ, ডিয়ার ট্রাভেলার্স, ইংলিশেই লেখা। সারা পৃথিবীতে এরা শিপ করে। আই মাজি, হ্যাঁ এরম করে নিজের চোখকে এরম করে সাজিয়ে রাখো। কি নেব 29 ইউরো 30 ইউরো দিয়ে 3000 টাকা দিয়ে চোখের কর্নিয়ার ছবি প্রিন্ট আউট করে। তো কর্নিয়ার দোকানটায় কথা বললাম, বলছে চোখের আইরিসের ফটো তুলবে, তাই তো ফটো তুলে সেটাকে প্রিন্ট করে দেবে এবং 200 টাইমস সেটাকে ম্যাগনিফাই করবে। আর সেটার জন্য সব থেকে ছোটো ভার্সানটার দাম 49 ইউরোস, মানে 4200 টাকা এরকম হবে। আর তারপরে সেটার বড় ভার্সান হবে। আর ওরা এখন ছবি তুলে রেখে দেবে, আর নিজের যে কোনো মানে অ্যাড্রেসে, সারা পৃথিবীর যে কোনো অ্যাড্রেসে দিয়ে দিলে সেখানে ওরা শিপ করে দেবে বানিয়ে। কি অদ্ভুত দোকান। বলছে রাত 11টা অবধি খোলা আছে, যদি চাও নিজের কর্নিয়ার ছবি তুলতে ফিরে এসো। আমাদের বেশ ভালো লেগেছে। 200, হ্যাঁ 200 গুণ ম্যাগনিফাই করো, 200 টাইমস বড় করবে, পরে ওরকম বিশাল বড় বড় যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, মানে ফটোগুলো করা যাচ্ছিলো না, ওগুলো করে দেবে। ওগুলোর অবশ্যই দাম বেশি, সব থেকে ছোটো এইটুকুর মধ্যে প্রিন্ট করতে গেলেও দাম নেবে 49 ইউরোস। তো বেশ আমাদের ভালো লেগেছে। এখন এক্সপেন্সিভ, তো সে কারণে হয়তো করবো না, কিন্তু খুব ভালো আইডিয়া আমার মনে হয়, তাই না? এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় এরকম দেখিনি, তাই তো? মানে আমরা আর পৃথিবী কতটুকু গেছি, যেটুকু বা গেছি কোথাও দেখিনি। কিরে কি পেয়েছিস? বাহ, তাহলে এখানেই খাবো। খেয়ে নিবি নাকি এখন? 26 ইউরো। এদের জাতীয় পাখি, ফ্রান্সের জাতীয় পাখি কি দেখে নাও, মোরগ। এই মোরগটা আবার নিচের দিকে তাকিয়ে আছে। দাম কত বাবা? 2500 টাকা দাম আছে নিচের দিকে তাকানো মোরগে। এই আর একজন, আমরা প্রথমে শুনে অবাক হয়ে গেছি, বলে কি মুরগি নাকি জাতীয় পাখি, কিন্তু ঠিক আছে, খেতে ভালোই টেস্টি। আর এদের জাতীয় পশু হলো খরগোশ। একটা জিনিস কিন্তু আমার ভালো লেগেছে, ধরুন আমাদের দেশে ম্যাজেস্টিক হতে হবে, রাজকীয় হতে হবে, তবেই আমরা সেটাকে জাতীয় পশু বা জাতীয় পাখি বানিয়েছি। বাঘ আর ময়ূরের কথা বলছি আর কি। আর এরা হলো যেটাকে খেয়ে আপনি নিজেকে রাজা মনে করবেন, তাকেই বানিয়েছে জাতীয় পশু বা পাখি। এই দেখুন ক্যাথিড্রালের দেওয়াল এবার দেখতে পাওয়া যাচ্ছে, ধীরে ধীরে প্রায় উপরের দিকে উঠেই এলাম। ওই যে এন্ড পয়েন্ট দেখছেন, ওখানে পৌঁছেই ক্যাথিড্রাল চার্চ দেখতে পাবো। যেহেতু মধ্যযুগীয় স্থাপত্য, কোথাও কোনো লিফটের ব্যবস্থা চোখে পড়লো না।
প্রচুর সিঁড়ি আছে আর খাড়াই কিন্তু। তো আপনার যদি পায়ে কোনো ব্যথা থাকে তাহলে আমার মনে হয় এই জায়গাটায় না আসাই ভালো। তবে একবার উঠে যেতে পারলে আপনার সামনে চোখে পড়বে এই দৃশ্য। ফ্রান্সের মেন ভূখণ্ড ওই যে ডান দিকে সবুজ সবুজ জায়গাটা ওইটাই, আর আমরা সমুদ্র পেরিয়ে দ্বীপে এসে হাজির হয়েছি। মেনল্যান্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবুজ দিকটা মেনল্যান্ড, ওই দিক থেকে আসছি আমরা হেঁটে হেঁটে। হ্যাঁ আমরা আইল্যান্ডে আছি আর সমুদ্রটা আমাদের দিকে পিছন দিকে, মানে সামনের দিকটাও সমুদ্র কিন্তু জলাভূমি টাইপের আর কি, বুঝতে পারছেন, বালি টালি দেখতে পাওয়া যাচ্ছে। আর পিছন দিকটায় দ্বীপটা ক্রস করে আছে আসল ব্রিটিশ চ্যানেলের সমুদ্র, যেখানে আটলান্টিক মহাসাগরের জল ঢুকছে। পাখিদের বিরাট মজা, যখন ইচ্ছা সমুদ্রের উপর, মেনল্যান্ডের উপর, মানুষের খাবারের উপর উড়ে বেড়াচ্ছে। তবে বারবার করে একটা কথা বলছি, আপনি যদি জনমানুষ পছন্দ না করেন তাহলে গ্রীষ্মকালে ভুলেও মশা মিশে আসতে যাবেন না। এই দেখতে পাচ্ছেন তো কীরকম ভিড়টা হয়েছে, তাও বৃষ্টি বাদলার ওয়েদার, আর আগে থেকে ফোরকাস্টে দেখাচ্ছিল যে এখানে বৃষ্টি হবে। যদি সূর্য উঠতো আমার বিশ্বাস আরও মানুষ আসতো। ইউরোপীয়রা বৃষ্টি কিন্তু একেবারেই পছন্দ করে না। তবে পুরো ইউরোপীয়দের কথা তো বলতে পারবো না, ফ্রেঞ্চদের কথাই বলতে পারি। যে মানুষ যেটাকে বেশি পায় সেটাকেই বা দুঃখ ভাবে, আর যেটাকে কম পায় সেটাকে ভাবে বোধহয় সুখ। আমাদের দেশে যখন গরম চলে সেই গ্রীষ্মকালে দাবদাহে অস্থির হয়ে আমরা অপেক্ষা করি কখন আকাশের কোণাটা একটু কালো কালো লাগবে আর এসে যাবে কালবৈশাখীর ঝড়, আর সেই বৃষ্টিতে আমরা ছাদে গিয়ে বা উঠানে গিয়ে ভিজবো আর শান্ত হব এতদিনের গরম থেকে, তাই না? তাই আমাদের কাছে বৃষ্টিটা কিছুটা রোম্যান্টিক বিষয়। আর যখন পশ্চিমঘাট পর্বতে যাওয়া হতো তখনও বৃষ্টিতেই যাওয়া হয়, ওই জন্য রেইনি সিজন পশ্চিমঘাট পর্বত ভিজিট করার জন্য সবথেকে বেস্ট টাইম। আর এদের জন্য ঠিক তার উল্টো, যখন সূর্য উঠবে আকাশ নীল থাকবে, আপনি চোখটা পুরোপুরি খুলতেও পারবেন না রোদ্রে, তখন ওরা সানবাথ নেবে, সূর্যের নিচে বসে থাকবে আর একে অপরের সাথে গল্প করবে কে কতটা ট্যান হলো। ঠিক উল্টো কালচার। তো তাই জন্য আমার মনে হয় আজকের দিনে যেহেতু আগে থেকেই ফোরকাস্ট ছিল যে বৃষ্টিপাত হবে, তাই লোক হয়তো ইউরোপীয়র অ্যাটলিস্ট কমই আসবে আজকে। আর যেদিনকে সূর্য উঠে থাকবে, মানে দেখবেন ক্লিয়ার স্কাই, সেদিনকে জায়গাটা যতটা সুন্দর দেখতে লাগবে নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে, ততটাই হয়তো ভিড় হয়ে যাবে গ্রীষ্মকালে। আর বারবার আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সিগালের থেকে কিন্তু নিজেদের খাবারকে বাঁচিয়ে রাখবেন। এরা কোনো খাবার খেতেই পিছপা হয় না, সে আপনার কাপের আইসক্রিমই হোক বা হাতে থাকা বাদাম, সবটাই ওরা ছোবল মেরে তুলে নিয়ে চলে যায়। আকাশ থেকে বসে নোট করবে আপনি কি খাচ্ছেন এবং কখন একটু অন্যমনস্ক হয়েছে। আর সাইজে যতটা বড়, ওর পাখনার ঝাপটায় আপনি কিন্তু প্রতিবাদ জানানোর আগেই দেখবেন খাবার ওদের মুখে চলে গেছে আর সে উড়ে আকাশের মাথায় চলে গেছে। দেখুন সেই ব্রিজটা, ওই অতটা নিচ থেকে হেঁটে হেঁটে আমরা উপরে উঠে এলাম, দেখতে পাচ্ছেন অনেকটা হাঁটা কিন্তু, তবে বেশ ভালো লাগবে। হাঁটার পরে যখন পাহাড়ের উপরে উঠবেন আর তখন চোঁ চোঁ করে খিদে পাবে, আর খাবার আপনার সেই খিদে মেটানোর জন্য খাবারের কিন্তু এখানে একেবারেই অভাব নেই। আপনি বয়ে তো খাবার আনতেই পারেন, কোথাও বসে খেয়ে নেবেন, সেটাও বেশ পিকনিকের মতো হবে, অথবা এখান থেকে স্যান্ডউইচ বলুন বা বসে ভাত, মাছ, সবজি সবই খেতে পেয়ে যাবে। আমরা যেটা বুঝতে পারছি না সেটা হলো যে ওই দিকে গিয়ে সাগরটা কি করে দেখবো, এদিকটা তো মেনল্যান্ড দেখতে পাচ্ছি, তাহলে সমুদ্রটা উল্টো দিক করে আছে, তো উল্টো দিকে যাবো কি করে সেটা বোঝার চেষ্টা করছি। আর টিকিট কাটলে মনে হয় ওপরে উঠতে দেবে, যেটুকু বুঝতে পারছি, কতটা যেতে দেবে বা দিতে দেবে না সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি না, তবে সাগরটা দেখতে পারলে বেশ ভালো লাগতো। আর ওদিকে ল্যাম্প খাওয়ারও ইচ্ছা জেগেছে। তো বাড়ির জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এই নাইট দুটোকে, এক একজনের দাম ছিল 3.5 ইউরো করে, তো 7 ইউরো মানে 600 টাকায় দুটো নাইট পেয়ে গেছি। এটাই তো শেষ অবধি এখানকার বিখ্যাত মাটন খেতে পারলাম কি পারলাম না, আর উল্টো দিকে সমুদ্রটা দেখতে পারলাম কি পারলাম না, সেগুলো আপনাদের পরের ভিডিওতেই জবাব দেব। সেই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো ক্যাথিড্রাল চার্চটা আর কি খেয়েছিলাম সেই সমস্ত কিছু। আর আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে নেবেন নিজের পরিবারের লোকেদের সাথে। যদি ভালো লাগে একসাথে বসে খাবার খেতে খেতে সিনেমার মতো ভিডিও দেখতে পারেন। আমরা আসলে তাই করি, আমি আর অভিরূপ বসে কোনো না কোনো ট্রাভেল ব্লগ চালিয়ে দিয়ে একসাথে লাঞ্চ করি বা ডিনার করি যখন সুযোগ পাই। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওয়, এই পর্বের শেষ পর্ব নিয়ে। আর ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ততদিন অবধি কেন বলছি, সারা জীবন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে একবারে আনন্দে থাকুন। চলুন
আজকের মতো বিদায় নিই, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। টাটা। আর আজকে ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি কিয়োটোতে বসে, তো খুব শিগগিরই আসছে জাপানের ব্লগও। পৌঁছে গেছি সেফলি ওসাকা কিয়োটোতে, কিন্তু সেখানে এসে একটা কাণ্ড ঘটেছে, সেই কাণ্ড তো আপনাদের সাথে শেয়ার করবই। মশা মিশেলের ব্লগগুলো শেষ করে নিই, তারপরে শুরু হবে জাপানের ভিডিও। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও না করে থাকেন। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোথা থেকে ব্লগ বানাই, তো আমি তো দেখতেই পান এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু আমার বাড়ি হলো, মানে আমি যেখানে বিয়ে হয়েছে সেটা হলো বাঁকুড়াতে, আর আমার বাপের বাড়ি হলো কলকাতাতে। তো হ্যাঁ, আমি পশ্চিম বাংলা থেকেই আছি, সেখানেই বড় হয়ে উঠেছি, সেখানেই পড়াশোনা করেছি, পরবর্তীকালে পুনেতে পড়াশোনা করেছি মহারাষ্ট্রে গিয়ে, আর তারপরেই এই দেশে ঘুরে বেড়াচ্ছি ফ্রান্সে এসে। না আর লম্বা করা যাবে না, টাটা।